প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাজমুল টক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হোসেন। আজকের ইস্যু, বাংলাদেশ কি বৈদেশিক ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ বৈদেশিক ঋণের ফাঁদে প্রায় অনেকখানি পড়েছে। বাংলাদেশের এখন বৈদেশিক ঋণ প্রায় 105 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় 20 বিলিয়ন ডলার প্রাইভেট সেক্টরের, আর বাকি টাকাটা হচ্ছে সরকারের ঋণ। এর জন্য এই বছরেও ঋণ এবং সুদ বাবদ কিস্তি হিসাবে 4 বিলিয়ন ডলার বাংলাদেশকে দিতে হবে। এটা পরবর্তী বছরে 800 মিলিয়ন থেকে 1 বিলিয়ন, পরে আরও 1.5 বিলিয়ন, পরে 2 বিলিয়ন, এভাবে করে 5, 6, 7, 8 বিলিয়ন করে প্রতি বছর বাংলাদেশকে এই ঋণগুলো শোধ করতে হবে। এই ঋণগুলো শোধ বাংলাদেশকে, যে পরিস্থিতি বাংলাদেশ এখন পড়েছে, কেন বিদেশিরা কিন্তু শেখ হাসিনাকে লোনগুলো দেয়নি, বাংলাদেশকে দিয়েছিল। তো এই আইএমএফ বাংলাদেশকে সতর্ক করেছে। সতর্ক করার কারণ হলো, আইএমএফের একটা প্রজেক্ট বাংলাদেশে আছে। এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে আর্থসামাজিক এবং অর্থনৈতিক সংস্কার। এই সংস্কারগুলো সরকার করতে বাধ্য। এই 5.5 বিলিয়নের এই যে প্রোগ্রামের মধ্যে কিছু কিস্তি দেওয়া হয়েছে, এবং এই কথাগুলো, আইএমএফের রিকমেন্ডেশনগুলো মানা সাপেক্ষে পরবর্তী কিস্তির টাকাগুলো বিভিন্ন সময়ে বাংলাদেশকে দিবে। বাংলাদেশ এটা করতে বাধ্য, এবং আইএমএফ বলে দিয়েছে যে এই বছরে 8 বিলিয়নের বেশি, 8 বিলিয়ন, 8.5 বিলিয়নের বেশি লোন নেওয়া যাবে না, বিদেশি লোন নেওয়া যাবে না। কারণ লোনের আইএমএফ তাদের এই রিপোর্টটার নাম হচ্ছে ডেট সাস্টেনেবিলিটি অ্যানালাইসিস। তারা একটা ডেট সাস্টেনেবিলিটি অ্যানালাইসিস করে তারা বলেছে যে বাংলাদেশ এখন আর লো রিস্ক কান্ট্রি নেই, বাংলাদেশ এখন মডারেট রিস্ক কান্ট্রি ইন টার্মস অফ ফরেন ডেট। তো আস্তে আস্তে আমাদের এই ঝুঁকির মাত্রা বাড়তে পারে যদি আমরা সতর্ক না হই। কেন আমাদের এই অবস্থা হলো? আসলে ইনডিসক্রিমিনেট, নির্বিচারে যে শেখ হাসিনা যে 13-14 বছরে যে লোনগুলো নিয়েছে, এগুলোর কোনো জবাবদিহিতা ছিল না। যেমন রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এটা বাস্তবায়ন হয়েছে 12.76 বিলিয়ন ডলারে। এটা দেশি এবং বিদেশি অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের মতে এই প্রজেক্টটা 4 থেকে 4.5 বিলিয়ন ডলারের মধ্যে করা যেতে পারত, কিন্তু সেটা কয়েক গুণ, 3 গুণেরও বেশি টাকা খরচ করে এই রাশিয়ার লোনের মাধ্যমে এই প্রজেক্টটা বাস্তবায়নের হাতে নিয়েছিল শেখ হাসিনা। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামক একটা আন্তর্জাতিক সংস্থা বলেছে যে এই রূপপুর পাওয়ার টাকাটার 5 বিলিয়ন ডলার শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং শেখ পরিবারের সদস্যদের কাছে টাকাটা চলে গিয়েছে। এ ব্যাপারে বিস্তারিত বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে 5 বিলিয়ন ডলার। শুধু তাই নয়, বিভিন্ন প্রজেক্ট, ধরেন পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট, এটার কোনো দরকার ছিল না, কিন্তু পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পরে 36,000 কোটি টাকা, এটা 38,000 কোটি টাকা ব্যয়ে এই প্রজেক্টটা করা হয়েছে। এটা 5-7 বছর, 8 বছর পরে করলেও কোনো সমস্যা ছিল না। কোনো ফিজিবিলিটি স্টাডি ছাড়া কেবলমাত্র টাকা বানানোর জন্য, টাকা পাচার করার জন্য অনেক প্রজেক্ট বাংলাদেশে শেখ হাসিনা করেছিল। যেমন কর্ণফুলী টানেল, এখন কোনো ট্রাফিক নেই, গাড়ি নেই, লস প্রজেক্ট। এই যে মেট্রো রেলগুলো অতি জরুরি, মেট্রো রেল কোনো সন্দেহ নাই, আন্তর্জাতিক বিমানবন্দর, 3rd টার্মিনাল অতি জরুরি, কোনো সন্দেহ নাই। এসব জরুরি প্রজেক্টগুলোকেও ক্যাশ করেছে তারা 3 গুণ, 4 গুণ, 5 গুণ টাকা খরচ করে। প্রজেক্ট নিয়ে টাকা, কমিশন নিয়ে টাকা বিদেশে পাচার করেছে। আপনারা জানেন, ইতিমধ্যে দেবপ্রিয় ভট্টাচার্য একটা টাস্ক ফোর্সের প্রধান ছিলেন। উনি বলেছেন যে শেখ হাসিনা 2009 থেকে 2024 শেখ হাসিনার পতন পর্যন্ত বাংলাদেশ থেকে 224 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। প্রতি বছর 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই যে পাচার, এই যে লুটপাট, এই লুটপাটের শিকারে বাংলাদেশ কিন্তু এখন একটা বিশ্বের কাছে একটা ফরেন ডেট কান্ট্রিতে যাওয়ার একটা ঝুঁকির মধ্যে পড়েছে। এখন কি করতে হবে সরকারকে? আসলে এই ঋণগুলো, যে এগুলো কিন্তু মুজিব পরিবারকে বা হাসিনা পরিবারকে ঋণগুলো দেওয়া হয়নি, বাংলাদেশকে দেওয়া হয়েছে। এখন সে কিন্তু এগুলো নিয়ে ভাগছে। সে তো ভারতে বসে আছে, তার লোকজনগুলো কেউ ভারতে, কেউ লন্ডন, আমেরিকায় আছে। ওই টাকার হদিস কতটুকু পাওয়া যাবে, কতটুকু সরকার আনতে পারবে, চেষ্টা করছে, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু সরকারকে এখন কি কারেক্টিভ মেজার নিতে পারে এবং ভবিষ্যতে কি করতে পারে, এই ব্যাপারে আমি 2-3টে পরামর্শ দিয়ে আজকে বক্তব্যটা শেয়ার করব। দেখেন, আমাদের ইকোনমি কিন্তু মানে টাইনি ইকোনমি, 500 বিলিয়ন ডলারের ইকোনমি মাত্র।
এখানে আমাদের নিট রিজার্ভ হচ্ছে আছে, ফরেন কারেন্সি রিজার্ভ হলো $26 বিলিয়ন। এই ছোট ইকোনমিতে এই বিশাল বিশাল প্রজেক্ট নিয়ে এই ঋণের ভার দেশের সাধারণ মানুষের উপর পড়ছে, কিন্তু এগুলো এই টাকা কে দিবে? আমরা আমাদের ট্যাক্স মানি কিন্তু এটা যাচ্ছে। যারা প্রবাসীরা আছেন তারা টাকাগুলো পাঠায় কষ্ট করে, এগুলো এই রিজার্ভে আসে, রিজার্ভ থেকে এগুলো কিন্তু টাকাগুলো যাচ্ছে। হ্যাঁ, তো ফলে সরকারকে যে জিনিসটা এখন করতে হবে, এই সরকার তো আর বেশি দিন নাই, পরবর্তী সরকার যারা আসবে 3-4 বছর আসলে ফরেন লোন নিয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের প্রয়োজন নাই। একান্ত যদি নিতে হয় মেট্রো রেলের মতো প্রয়োজনীয় প্রজেক্টগুলো, এগুলো আসলে দর কষাকষি করে নিতে হবে, ওপেন টেন্ডারিংয়ের মাধ্যমে নিতে হবে। মানে একজন চায়না জাপান একটা প্রজেক্ট করে দিচ্ছে এত টাকা, হ্যাঁ ঠিক আছে আপনারা এত নেন আমরা এত নেন, ভাগাভাগি করে এটা করে দিলে কিন্তু মহাবিপদ হবে। এইসব হাসিনা পতনের পেছনে কিন্তু এগুলো কোনো অন্যতম কারণ ছিল, এগুলো তো সব কিছু একসাথে হয়ে আউটব্রাস্টটা হয়েছে। এটা একটা করতে হবে, বড় প্রজেক্টগুলোর ব্যাপারে সাবধান থাকতে হবে। আর তো সোজা কথা, মানে মূল কথা হচ্ছে ইকোনমিক গ্রোথ, ইকোনমিক কর্মকাণ্ড বাড়াতে হবে। আননেসেসারি ইম্পোর্ট রেস্ট্রিকশন দেওয়া যাবে না, দেশের শিল্প উন্নয়ন যদি না হয় চাকরি বাকরি হবে না, রেমিটেন্স বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে। তারপরে আপনার ইকোনমিক গ্রোথের পাশাপাশি যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করে আমাদের 2-3টা এক্সপোর্ট আইটেম থেকে বেরিয়ে আসলে অন্তত আমাদের এক্সপোর্ট বাস্কেটে 10-12টা প্রোডাক্ট যদি আমরা আনতে পারি, এই জন্য কিছু কিছু যদি ইনসেন্টিভ দিতে হয়, যেমন ইলেকট্রনিক্স একটা পটেনশিয়াল সেক্টর, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে ইলেকট্রনিক প্রোডাক্টস, আরও কিছু কিছু কোম্পানি করছে, এদেরকে আসলে মানে মানে ইয়ে করতে হবে, মানে ব্যাক করতে হবে। আদারওয়াইজ প্রথম দিকে কয়েকটা বছর ব্যাক করতে হবে কিছু পটেনশিয়াল সেক্টরে এক্সপোর্ট করার জন্য, এতে করে ইকোনমি ঘুরে দাঁড়াবে। এই সময় আমাদের থাকবে না ইনশাল্লাহ। হাসিনার যে পতন, হাসিনার পতনের মাধ্যমে ইকোনমির যে পতন সৃষ্টি করে গিয়েছিল, এখান থেকে ঘুরে ওঠা সম্ভব, বাট সেই জন্য আমাদেরকে সুচিন্তিতভাবে অর্থনৈতিক পলিসিগুলোকে অ্যাডপ্ট করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালাম।